ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে গত 1 তারিখ কেন্দ্রীয় বিত্তমন্ত্রী ভারতের বাজেট পেশ করেছেন 26-27 অর্থবর্ষে, এবং তারপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আমরা তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতা এবং মন্ত্রীদের মুখ থেকে শুনছি নিষ্ফলা বাজেট। যিনি ক্লাস 5-এ সব সাবজেক্টে ফেল করে টিসি নিয়েছিলেন, সেরকম সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, তিনি বললেন ঢপের বাজেট না ভাঁটের বাজেট, মুখের ভাষাও ঠিক রাখতে পারলেন না। দুর্ভাগ্য যে এরাও আমাদের সাংসদ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এরা নির্ধারণ করছেন। আপনাদেরকে আজকে ডাকার পেছনে কারণ খুব স্পষ্ট করে, শুধুমাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফ থেকে আপনাদেরকে আমাদের এটা জানানো যে পশ্চিমবঙ্গ কি পেল। আমি আজকে বাজেটের সম্পূর্ণ বাজেট নিয়ে আলোচনা করার মতো জায়গায় এখানে নেই। শুধুমাত্র আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ কি পেল সেটুকু আপনাদের কাছে আমি তুলে ধরতে চেষ্টা করছি দলের তরফে। দুর্গাপুর আমি শুরু করছি। যেসব ঘোষণা বাজেটে হয়েছে তার মধ্যে সরাসরিভাবে আমাদের পশ্চিমবঙ্গ কিভাবে উপকৃত হবে সেটা আমি আপনাদেরকে বলছি। দুর্গাপুর পূর্ব উপকূল শিল্প করিডোরের উন্নয়ন। এখনো পর্যন্ত দুর্গাপুরের শিল্প করিডোরের উন্নয়ন করা উচিত বলে পশ্চিমবঙ্গ সরকারও ভাবেনি, কিন্তু এবারের বাজেটে মাননীয় বিত্তমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবলেন যে দুর্গাপুরের উন্নতি করা যায়, এবং যে শিল্প ক্লাস্টারের ঘোষণা করা হয়েছে, নতুন 5টা শিল্প ক্লাস্টার, তার মধ্যে লুক ইস্ট পলিসির অনুযায়ী দুর্গাপুরের শিল্প ক্লাস্টারকে জোর দেওয়া হয়েছে। এতে পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের চাকরি যেমন হবে, তেমন শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে নতুন করে তৈরি হবে। পূর্ব ভারতের জন্য 5টি পর্যটন কেন্দ্রের উন্নয়ন, যেখানে 4000 ই বাস শুধুমাত্র পূর্ব ভারতে দেওয়া হবে, 4000 ই বাস। তাতে পর্যটনকে যেমন উৎসাহ দেওয়া হবে, তেমনি আমাদের যে পরিবেশ বান্ধব পরিস্থিতি তৈরি হবে, কোন রকম পলিউশন যাতে না হয় সেদিকে মাথায় রাখা হচ্ছে। পানিহাটি অবস্থিত নাইপার সহ ভারতবর্ষের 60টি নাইপারকে আধুনিকরণের জন্য ব্যাপক অর্থ ঘোষণা করা হয়েছে বাজেটে। পাট শিল্পের উন্নতির জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আমরা যারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে জন্মেছি এবং বড় হয়েছি তারা সকলেই জানি যে বর্তমানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পাট শিল্পের কি করুণ পরিস্থিতি। আমাদের আশা পাট শিল্পের জন্য যে নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকার বাজেটে ঘোষণা করলেন, এতে পাট শিল্পের উন্নতি হবে এবং এখানকার কারখানাগুলি আরেকবার করে খোলা যাবে, যদি না রাজ্য সরকার বেকা হয়ে বসে থাকে। 200টি ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টারের পুনরুজ্জীবন করার সব থেকে বেশি সুবিধা ভোগ করবে পশ্চিমবঙ্গ, কেননা আমরা জানি যে স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব ভারতবর্ষের শিল্প রাজধানী, শুধু রাজধানী নয়, শিল্প রাজধানী ছিল পশ্চিমবঙ্গ। বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের গাফিলতি এবং যারা রাজ্য সরকারের ক্ষমতায় ছিলেন তাদের উদাসীন নীতির কারণে এখান থেকে শিল্প চলে গেছে। অতএব সেই পুরনো ক্লাস্টারগুলোকে যদি নতুন করে আবার কেন্দ্র সরকার উন্নয়ন করেন, তাতে সত্যি শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ডানকুনি থেকে সুরাটে সংযোগকারী পণ্যবাহী ডেডিকেটেড করিডোর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য। এটি পূর্ব পশ্চিম পণ্যবাহী করিডোর, এবং এটাতে এই ফ্রেট করিডোরে আমরা জানি যে ফ্রেট করিডোর যেখানে হচ্ছে সেখানে রাস্তাও হচ্ছে, সঙ্গে রেল লাইন হচ্ছে, ডেডিকেটেড করিডোর হচ্ছে। ফলে পণ্য এবং আমাদের এখানকে যে উৎপাদিত জিনিসপত্র সেগুলো অনেক কম পয়সায় রাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া সম্ভব। এখানকার ব্যবসায়ীরা 2 পয়সা চোখে দেখতে পাবেন। বেনারস থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেনের ঘোষণা করা হয়েছে। বেনারস নয়াদিল্লি করিডোরের ঘোষণা করা হয়েছে। ফলে শিলিগুড়ি বুলেট ট্রেনের মাধ্যমে যেমন দিল্লির সাথে জুড়বে, তেমনি গুয়াহাটির সঙ্গেও জুড়বে। ফলে নর্থ বেঙ্গলের একটা ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার এবং লাইফস্টাইল উন্নয়নের দিকে, আমরা জীবন ধারণের মান উন্নয়নের দিকে দেখতে পাচ্ছি। 5টি রাজ্যকে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়া হবে। আমরা সকলে জানি যে কলকাতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক যে বেসরকারি হসপিটালগুলো রয়েছে, তাতে শুধু পূর্ব ভারত থেকে নয়, ভুটান থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য আসে। যদি আমাদের রাজ্যের এখানে একটা মেডিকেল হাব আমাদের এখানে হচ্ছে, অতএব স্বাভাবিকভাবেই মেডিকেল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত সবকটা লোক, যিনি নার্স, যিনি প্যাথোলজিস্ট, যিনি রেডিওলজিস্ট থেকে শুরু করে ডাক্তার এবং হসপিটাল ব্যবসায় যারা আছে, তারা সকলে উপকৃত না হয়ে ব্যাপক কর্মসংস্থানের জায়গা দেখা যাচ্ছে।
ভারতের প্রত্যেকটি জেলায় একটি করে মেয়েদের জন্য ডেডিকেটেড হোস্টেল কেন্দ্রীয় সরকার তৈরি করছে। ফলে যারা বিজ্ঞান, প্রযুক্তি এবং কৌশলগত গণিতগত বিষয়ে যারা রিসার্চ করছেন তাদের রিসার্চের ফান্ডিং, তাদের থাকার ব্যবস্থা এবং শুধু তাই নয়, এস্টিম ঘোষণা মানে গবেষণা কেন্দ্রের ব্যাপক উন্নতির জন্য টাকা দেওয়া হচ্ছে। পূর্ব ভারতের পর্যটনের ব্যাপারে আপনাদেরকে বলেছি, যে সংস্থাগুলি এই বাজেটে উল্লেখিতভাবে পয়সা পেয়েছে তার মধ্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটি কলকাতায় আছে সেটাকে 1018 কোটি টাকা, কলকাতা মেট্রো রেলের জন্য 529 কোটি টাকা। মাথায় রাখবেন, কলকাতা মেট্রোর বিভিন্ন প্রজেক্ট তৃণমূল কংগ্রেস এবং তাদের গুন্ডা নেতা তাদের অসহযোগিতার কারণে বন্ধ হয়ে পড়ে আছে। তবুও কেন্দ্রীয় সরকার আরো তাড়াতাড়ি আরো সুবিধার জন্য 529 কোটি টাকা অ্যালট করেছেন এবারের বাজেটে। কি বোর্ডের জন্য 380 কোটি টাকা, ভেরিয়েবল এনার্জি সাইক্লোনিক সেন্টার কলকাতা তার জন্য 486 কোটি টাকা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে 332 কোটি টাকা, কলকাতা বন্দরকে 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য 90 কোটি টাকা এবং বেঙ্গল কেমিক্যালসের জন্য 25 কোটি টাকা ডেডিকেটেডলি দেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন যে ফিজিক্যাল ডেফিসিট, যেটা মানে ব্যয়ের সঙ্গে আয়ের ব্যাপার, সেটা কমিয়ে 4.4-এ নিয়ে আসার চেষ্টা হয়েছে, যেটা আগামী মানে বর্ষের টার্গেট রয়েছে 4.3-তে নামিয়ে আনার। এই বাজেটে যেমন একদিকে চিপ ম্যানুফ্যাকচারিংকে, মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিংকে, যেটা এখন পৃথিবীতে সব থেকে আলোচিত এবং চর্চিত বিষয়, সেটার দিকে যেমন 40,000 কোটি টাকা অ্যালট করা হয়েছে, তেমনি যারা মাছ চাষ করেন, যারা পশুপালন করেন, তাদের কথাও সরকার মাথায় রেখেছেন। মাথায় রাখবেন, সারা ভারতবর্ষে 500টি জলাধার নির্মাণ এবং অমৃত সরোবরের নির্মাণ করার জন্য ভারত সরকার টার্গেট নিয়েছে। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকায়, সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা মৎস্য চাষী, তাদের নতুন করে যাতে মৎস্য চাষ করতে সমুদ্রে যেতে সুবিধা হয় এবং যারা মহিলারা বিভিন্ন জায়গায় আছেন যেখানে মায়েরা মানে কোঅপারেটিভের মাধ্যমে মৎস্য চাষে করেন, তাকে উৎসাহ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। পশুপালন এবং গ্রামীণ এবং আধা শহর যে এলাকা, সে সমস্ত এলাকাতে পশুপালনকে কেন্দ্র করে যাতে পশুপালন করে মানুষ জীবনযাপন করতে পারেন, রোজগার বাড়াতে পারেন এবং ডেয়ারি প্রকল্পের মাধ্যমে নিজের জীবনের মান উন্নয়ন করতে পারেন, সেদিকে মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। এবং পূর্বোদয়ের কথা আপনাদের আগেও বললাম, এই সমস্ত বিন্দু এবারের বাজেটে রয়েছে। এর পরেও যারা এই বাজেটকে নিষ্ফলা বাজেট, ভোট আসছে তাই বাজেট, এই বাজেটে কিছু নেই, কি নাকি 98 মিনিট নাকি উনি ভাট শুনেছেন। আমরা আসলে ট্রেডমিলে চলতে চলতে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের বাজেট লিখে ফেলতে পারি না, আমরা সেরকম দল নই। আমরা যথেষ্ট দায়িত্ব, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা মানুষের 140 কোটি জনগণের কথা ভেবে বাজেট করতে হয় এবং এই বাজেট যখন তৈরি করতে হয় তখন যেমন বর্তমানের কথা ভাবতে হয়, তেমন আগামী প্রজন্মের ভবিষ্যৎ যাতে সুদৃঢ় হয় সেদিকে মাথায় রাখতে হয়। যে কারণে পশ্চিমবঙ্গ কথা শুধু নয়, আলাদা করে গেজেট নোটিফিকেশন পশ্চিমবঙ্গের জন্য তো বেরোবে না, সারা ভারতের উন্নতির কথাই বাজেটে বলা হয়েছে। আমরা সেই বিষয়ে আপনাদের সামনে রাখলাম। শুধু কুৎসা করলে রাজ্য চলে না, লোকের নামে নোংরা কথা বলে রাজ্য চলে না বা দেশ চলে না। দেশের সকলের কথা ভাবলেই দেশটা চলবে, আগে যাবে, এটা আমাদের বিশ্বাস। সকলে ভালো থাকবেন। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ, একটি প্রেস নোট গতকাল জারি করেছেন, যেটা দিল্লির বাসভবন থেকে উনি প্রেসের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন। এই প্রেস নোটের কপি আমাদের মিডিয়া সেলের কনভেনার মাননীয় সুমন চক্রবর্তী আপনাদেরকে দিয়ে দেবেন গ্রুপে, আপনারা এটা দেখতে পারেন। এবং আমি যা যা এখনো পর্যন্ত বললাম, এই সমস্ত কপি আপনারা হার্ড কপি এবং সফট কপিতে পেয়ে যাবেন। ধন্যবাদ। 2014 ক্ষমতায় আসার আগে আপনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি হবে। আপনারা চাকরি, যদি সরকারি চাকরির কথা বলে থাকেন তাহলে আপনাদের একটু ধারণাটা ভুল হচ্ছে, কারণ ভারতের যে জনসংখ্যা তার মাত্র 1.92% লোক কেন্দ্রীয়, রাজ্য এবং আধা সরকারি জায়গাতে মাত্র চাকরি পেতে পারেন। এটা ভারতের কনস্টিটিউশন অনুযায়ী যা পোস্ট আছে সেটা হওয়া সম্ভব। মাথায় রাখুন, কর্মসংস্থান কথার অর্থ হচ্ছে যখন একজন ব্যবসা শুরু করছেন তার কাছেও 5টা লোক চাকরি করতে যাচ্ছে, ড্রাইভার থেকে শুরু করে, ক্লিনার থেকে শুরু করে, সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে সবকিছু। যখন আমি একটা এয়ারপোর্ট তৈরি করছি তখন সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে কয়েক হাজার লোক চাকরি করছেন। যখন আমি একটা বুলেট ট্রেন তৈরি করছি তাতে অনুসারী শিল্প থেকে শুরু করে চা বলা পর্যন্ত কতগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে।
সামগ্রিক কর্মসংস্থানের কথা যদি বলেন তাহলে ভারতবর্ষে যথেষ্ট কর্মসংস্থান 2014 পর থেকে তৈরি করা সম্ভব হয়েছে, যেটা সত্যি বলতে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেটা কি একদম একবার হয়েছে, না একবার হয়নি। আমরা চেষ্টা করছি ভারতবর্ষ বিমানু ইকোনমি থেকে আজকে ফোর্থ লার্জেস্ট ইকোনমিতে এসছে, যে আমরা খুব শীঘ্রই থার্ড লার্জেস্ট ইকোনমি হব। আমাদের 5 ট্রিলিয়ন ইকোনমিক টার্গেট রয়েছে, আমরা ধীরে ধীরে সেদিকে এগোচ্ছি এবং আশা করছি যে সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সময়ের মধ্যে আমরা 5 ট্রিলিয়ন হব, তার অনেক আগেই আমরা সেটা অ্যাচিভ করতে পারবো এবং সকলকে সাথে নিয়ে অ্যাচিভ করতে পারবো। 100 দিনের কাজের টাকা আপনারা দিচ্ছেন না, কি বলবেন? দেখুন, 100 দিনের কাজের টাকা যদি আপনি পশ্চিমবঙ্গের নিরিখে বলেন তাহলে সেই টাকার যারা বেনিফিশিয়ারি হওয়া উচিত সেখানে ব্যাপক অনিয়ম থাকার কারণে আমরা অডিট করতে বলায় সিএজি অডিটে বলা হয়েছে সেখানে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে এবং তার হিসাব রাজ্য সরকার দেয়নি, যে কারণে 100 দিনের কাজের টাকা বন্ধ করা ছিল এবং সেটা নতুন মেকানিজমের মাধ্যমে এবার এসছে। সেইটা যেভাবে যদি রাজ্য সরকার কমপ্লাই করে টাকা পাবে। গতবার বাজেটে বিহার আপনারা দখল বিহারে আপনাদের সরকার হবে বলে বিহারকে অনেক বাজেটে দেওয়া হয়েছিল। তৃণমূল সূত্রে খবর বেঙ্গলে এবার সরকার করতে পারবেন না, তাই বেঙ্গলের জন্য কিছু দেওয়া ওরা বাজে কথা বলছেন, ওনারা সরকারে কোনোভাবেই থাকবেন না। যে পরিমাণ চুরি করেছেন আর দুর্নীতি করেছেন আর মানুষের জীবন নিয়ে খেলছেন, যারা মিউনিসিপ্যালিটির পেনশন নিতে পারে না তাদের রাজ্য বাজেট বানানোর আর কেন্দ্রীয় বাজেট নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। দেখুন, একজন বলুন দাদা, বুধবুধ থানার ওসির বাড়িতে ইডি রেড হয়েছে, কি বলবেন? বুধবুধ থানা কেন? ঠিক করে ধরলে অনেকগুলো ওসির বাড়িতেই হবে। কয়লা খাবেন, বালি খাবেন, গরু পাচারের টাকা খাবেন, কোথাও কোথাও নারী পাচারের টাকা খাবেন, শিশু পাচারের টাকা খাবেন। আপনি শাসক দলকে হেল্প করবেন, যখন সিবিআই ইডি রেড করতে যাবে তখন টিপস দিয়ে দেবেন যাতে পালিয়ে যায়। জীবন কৃষ্ণকে আগে থেকে খবর দিয়ে দেবেন যাতে মোবাইল ছুড়ে ড্রেনে ফেলে দেয়। তা আপনাকে ধরবেন তো আমায় ধরবে? এসআইআর কোনো বিজেপি নেতৃত্বের নাম আসুন, কি বলবেন? আপনি ভুল করছেন। আপনার হয়তো জানা নেই, আমাকেও এসআইআর ডাকা হয়েছে, আমি নিজে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং কমপ্লাই করে এসেছি। ধারণাটা আপনার ভুল আছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন এবং রাত্রিবেলা 1:40 আমাদের ব্যারাকপুর থার্ড ব্যাটালিয়ন থেকে একটি টিমকে পাঠানো হয়েছে। আজকে দিল্লিতে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বঙ্গভবনের সামনে, কি বক্তব্য এটা? যে কোনো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি সিকিউরিটি প্রোটোকল পেয়ে থাকেন। সেটা নিজের রাজ্যে যেমন পান তেমনই অন্য রাজ্যে গেলেও পান। কালকে দিল্লি পুলিশ যাতে ওনার সুরক্ষায় কোনো রকম গাফিলতি না হয় সে কারণে বঙ্গভবনের কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছিল। সেটাকে নিয়ে উনি যেভাবে উৎসাহ করছেন সেটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ মোতায়েন করা হয়েছিল ওনার সুরক্ষার জন্য। বাকি ওনার সাংসদরা যে দুর্ব্যবহার মহিলা পুলিশদের সঙ্গে করেছেন সেটা লজ্জার ব্যাপার। আমরা বাঙালি হিসেবে খুব লজ্জিত।